Hello everyone, welcome to my channel Crime Tales by Borsha. Yes, finally আমি আজকে আবার একটা ভিডিও রেকর্ড করতে বসে গিয়েছি এবং obviously আজকে কোনো অযথা কথা না, আজকে অবশ্যই একটা স্টোরি। আশা করছি তোমরা এবার খুশি হবা, ইভেন আমিও খুশি হব যে হ্যাঁ অনেকদিন পরে স্টোরি আপলোড দিতে পারছি। আমি লাস্ট ভিডিওতে যেরকম বলেছিলাম যে যখন আমি একটা স্টোরি আপলোড দিই বা ভিডিও আপলোড দিই মানে স্টোরি রিলেটেড, আমি নিজে খুবই এক্সাইটেড থাকি যে এই যে আমি গল্পটা ফার্স্ট নিজে জানছি, তারপর তোমাদেরকে জানাচ্ছি, তোমাদের শুনতে কেমন লাগছে এটা বেসিক্যালি আমি জানতে পারবো ভিডিওটা পাবলিশ হওয়ার পরে। সো আমি খুবই এক্সাইটেড থাকি। তো আজকে যেহেতু ভিডিও রেকর্ড করতে ফাইনালি নিজেকে মোটিভেট করতে পেরেছি এবং বসে গেছি, সো আমার এখন থেকে খুবই এক্সাইটেড লাগছে এবং মন ভালো লাগছে। যাই হোক, আমি জানি অনেকেই অযথা কথা শুনতে পছন্দ করে না, সো আমি অযথা বকবক করবো না, ঠিক আছে? বাই দ্য ওয়ে, তোমরা যদি আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে চাও উইদাউট এনি রিজন, তাহলে লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর যারা আমার চ্যানেলে প্রথম এসছো, আই হোপ আমার ট্রু ক্রাইম রিলেটেড স্টোরি তোমাদের ভালো লাগবে, এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যদি ভালো না লাগে, অনেকগুলো ভিডিও আছে, দেখতে থেকেও কোনো না কোনোটা ভালো লাগবে। চলো শুরু করছি আজকের গল্প। আজকে আমরা যাকে নিয়ে কথা বলবো বা যার গল্প আমরা জানবো তার নাম হচ্ছে ক্রিস্টা গ্রেইল পাইক। নামটা একটু টাফ। এনিওয়েজ, ক্রিস্টার জন্ম হচ্ছে 1976 এর মার্চের 10 তারিখে। আর ক্রিস্টার জন্ম হয় হচ্ছে ওয়েস্ট ভার্জিনিয়ার বেইকলি নামের একটা জায়গায়। ক্রিস্টার মায়ের নাম ক্যারিসা হ্যানসেন এবং বাবার নাম ইমেইল গ্লেন পাইক। ইমেইল মানে আমি বারবার নামটাকে ইমেইল বলতে যাচ্ছি, বাট স্পেলিং ইজ EMIL। I don't know how to pronounce. তো একদম ছোট থেকে শুরু করি। ক্রিস্টার বাবা মা দুজনেই মাশাআল্লাহ একই লেভেলের। কেন বলছি সেটাতে এবার আর কি যাই। সেটা হচ্ছে ক্রিস্টার একদম জন্মের আগে থেকে যদি আমরা বলি, ক্রিস্টার জন্মের আগে থেকেই ক্রিস্টার বাবা মা দুজনের কেউই খুব সুবিধাজনক না। আর যখন প্রেগন্যান্ট অবস্থায় ছিল বা তারও আগে ক্রিস্টার বাবা মার লাইফ হচ্ছে জাস্ট অ্যালকোহল, ড্রাগস, পার্টি, ফ্রেন্ডস, মাস্তি, এই টাইপ, ঠিক আছে? তো ক্রিস্টার বাবা মার মধ্যে সম্পর্ক খুব অ্যাটাচমেন্ট, খুব কমিটমেন্ট এসব কিছু ছিল না। দুজনাই সেম লেভেলে জাস্ট পার্টি করতে পছন্দ করে, এক্সেসিভ অ্যালকোহল, ড্রাগস এসবের মধ্যে ডুবে থাকে। সেভাবে যাচ্ছিল। ইন দ্য মিন টাইম যখন ক্রিস্টার মা ক্যারিসা প্রেগনেন্ট হয়, মানে ক্রিস্টা যখন মায়ের পেটে আসে, আনফরচুনেটলি এটা জানার পরও ক্রিস্টার বাবা মার লাইফ চেঞ্জ হয় না। ক্রিস্টা যখন পেটে ছিল, আমার আমার মানে গুলাই যাচ্ছে, ক্রিস্টা ক্যারিসা, খুবই টাং টুইস্টেড নেম। ক্রিস্টা যখন পেটে ছিল, ক্রিস্টা সাপোজ 9 মাস, মানে ক্রিস্টার জন্ম হওয়া পর্যন্ত ক্রিস্টার মা সেম ভাবে অ্যালকোহল, ড্রাগস নিতে থাকে। ইভেন আফটার সে জানে যে আমি প্রেগনেন্ট বা কিছুদিন পর আমার বাচ্চা হইতে যাচ্ছে, সে সে জাস্ট নিজের লাইফই লিড করতে থাকে। এবং ক্রিস্টার যখন জন্ম হয় তারপরে জানা যায় যে ক্রিস্টার মা যে এই যে প্রেগনেন্ট অবস্থায় প্রচন্ড লেভেলের অ্যালকোহলিক এবং ড্রাগ অ্যাডিক্টেড ছিল, সেটার কারণে আসলে ক্রিস্টার ব্রেইনে একটা কি বলবো ম্যালফাংশন টাইপের হয়, যেটার কারণে ক্রিস্টার নর্মাল বাচ্চাদের জন্মের সময় বা জন্মের আগেই পেটে থাকতে যে ব্রেন ডেভেলপমেন্টটা হয়, ক্রিস্টার আসলে নরমালি ওইটা হয় না। ক্রিস্টার যেটা দেখা যায় যে ব্রেইনের একটা সাইড, যে সাইডটা কিনা মানুষের নরমাল ফিলিংস, এই যে রাগ, ইমোশন হোক, খারাপ লাগা হোক, ভালো লাগা হোক, এনিথিং, এই টাইপের যে ফিলিংস গুলো আছে, সেই ফিলিংস গুলোকে যেই সাইডটা আর কি ব্রেনের নিয়ন্ত্রণ করে, ক্রিস্টার ব্রেনের ওই সাইডটাতে একটু প্রবলেম ছিল, ঠিক আছে? মানে নরমাল না, এরকম অবস্থায় জন্ম হয় ক্রিস্টার। এবং ক্রিস্টার জন্মের পর থেকে একদম ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে আমি বলবো যে কখনোই নরমাল ফ্যামিলি, নরমাল বাবা মায়ের হচ্ছে নরমাল ভালোবাসা কিছুই পাই নাই। কারণ ক্রিস্টার জাস্ট জন্ম হওয়ার পর থেকেই আবার ক্রিস্টার বাবা মা তাদের নিজেদের লাইফেই কন্টিনিউ করছিল। ক্রিস্টাকে ফেলে রেখে রেখে তারা জাস্ট পার্টি করতো সারাদিন রাত, ড্রাগ নিয়ে পড়ে থাকতো, অ্যালকোহল নিয়ে ডুবে থাকতো। ইভেন ক্রিস্টার কখন খাওয়াইতে হবে, মানে ইমেজিন করতে পারছো আই গেস তোমরা, যে একটা বাচ্চা কেবল জন্ম হয়েছে, এবার আস্তে আস্তে বড় হবে, তার টেক কেয়ার করা বা তাকে নিয়ে থাকা তো দূরে থাক, এমনও জানা যায় যে ক্রিস্টার যারা প্রতিবেশীরা ছিল, এরা বেশ কয়েকবার পুলিশে কমপ্লেন করেছে এবং অনেক জায়গায় বলেছে এরকম যে ক্রিস্টার বাবা মা ক্রিস্টার দিকে মানে কোনো সময় ঘুরেও তাকায় না। মানে যখন ক্রিস্টার বয়স 7-8 মাস এরকম সময়, যখন ক্রিস্টা কেবল হামাগুড়ি দেওয়া শিখে, ক্রিস্টার বাসায় যে কুকুর ছিল, মানে ক্রিস্টার বাবা মা জীবনে ক্রিস্টার দিকে খেয়াল তো নিতই না। ইভেন বাড়ি ঘরের কি অবস্থা, ফ্যামিলির কি অবস্থা, জীবনে বাড়িঘর পরিষ্কারও করতো না, এরকম একটা অবস্থা। ওরা জাস্ট ওদের পার্টি এবং অ্যালকোহল, ড্রাগস নিয়ে ডুবে থাকতো। তো ক্রিস্টা বাড়িতে যেই কুকুর বিড়াল ছিল, ওরা বাসার মধ্যে জায়গায় জায়গায় আর কি পটি করে রাখতো।
ক্রিস্টা দেখা যেত যে ওই পটির মধ্যে দিয়ে হামাগুড়ি দিয়ে খেলে বেড়াতো একাই, বা ওই সবের মধ্যেই আরকি অনেক সময় এমনও দেখা গেছে যে ওগুলাই উঠায়, উঠায় খাচ্ছে, এরকম অবস্থা। এরপরে যখন ক্রিস্টার বয়স অলমোস্ট ১ বছর, তখন ক্রিস্টার বাবা-মার ডিভোর্স হয়ে যায় এবং ডিভোর্স হওয়ার পর থেকে ক্রিস্টার লাইফ আরো বেশি টাফ হয়ে যায়। কারণ কেউ খেয়াল না রাখলেও যখন বাবা-মা দুজন ছিল একটা বাসায়, তখন তার সিচুয়েশন একরকম, এবং যখন ডিভোর্স হয়ে যায় তারপরের সিচুয়েশন আরেক রকম। বুঝতেই পারছো, ক্রিস্টার বাবা তার মতো ওই বাসা থেকে মুভ করে চলে গেছে। ক্রিস্টার মা এখন ওই বাসায়, ক্রিস্টার মা আর ক্রিস্টা থাকে। ক্রিস্টার বয়স মাত্র ১ বছর। তো ক্রিস্টার মা সারা দিন-রাত বাইরে থাকে, পার্টি করতে থাকে। বাসায় যতক্ষণ থাকে ক্রিস্টার মায়ের ফ্রেন্ডরা বাসায় আসে এবং সবাই ওরকম সেম লেভেলের অ্যালকোহলিক ফ্রেন্ড। সো এমন না যে ওর ফ্রেন্ডরা বাসায় এসছে, এসে দেখে বলবে যে, হায় আল্লাহ তোমার মেয়ে এরকম ময়লার মধ্যে পড়ে আছে আর তুমি আমাদের সাথে পার্টি করতেছো, এরকম কিছু না। ক্রিস্টার মায়ের ফ্রেন্ডরাও সেম লেভেলের। সো ক্রিস্টার দিকে কেউ তাকাতো না, সবাই বাসার মধ্যে পার্টি করতো এবং ক্রিস্টা নিজে নিজে যেভাবে বড় হওয়া যায় সেভাবে বড় হচ্ছিল। বাই দ্য ওয়ে, ক্রিস্টার মা প্রফেশনালি নাকি একজন নার্স ছিলেন, বাট তার নিজের বাড়ির অবস্থা বা তার নিজের বাচ্চার অবস্থা কি বুঝতেই পারছো। ইভেন একটা পর্যায়ে যে যখন ক্রিস্টা আরেকটু বড় হতে থাকে, মানে আস্তে আস্তে ২ বছর বয়স হচ্ছে, এরকম সময় থেকে ক্রিস্টার মা আসলে কখনোই চাইতো না ক্রিস্টাকে বড় করতে বা মানুষ করতে, বা ইভেন ওই সময়টা থেকে আরকি ক্রিস্টার মা চাইতোই না যে তার নিজের বাচ্চা থাকুক। তো এইখান থেকে আসলে ক্রিস্টার লাইফ আরো টাফ হওয়া শুরু করে। ঠিক আছে? এই পর্যায়ে যেহেতু ক্রিস্টার মা নিজেই চাচ্ছে না যে তার মেয়ে বা বাচ্চা থাকুক বা বেঁচে থাকুক, বা তাকে মানুষ করতে হবে। সো সেও জাস্ট তার দায়িত্ব এড়াতে চায়। ক্রিস্টার বাবা তো অলরেডি চলে গেছে অন্য বাসায়। ক্রিস্টার বাবাও চায় না যে সে কখনো ক্রিস্টাকে অ্যাজ আ নিজের বাচ্চা হিসেবে পরিচয় দিবে বা ডাকবে বা মানুষ করবে, কিছুই না। বাট যেহেতু কেউই দায়িত্ব নিতে চাইতো না, ক্রিস্টা আসলে ওই বয়স থেকেই একেকজনের বাসায় আমি বলব যে ধাক্কা খেয়ে, খেয়ে বড় হয়। মানে ক্রিস্টা বড় হয় হচ্ছে মোট ৪ টা বাসায়। একটা হচ্ছে ওর মায়ের বাসা, একটা হচ্ছে ওর বাবার বাসা। মায়ের বাসা যেখানে মা তার বয়ফ্রেন্ড নিয়ে থাকে, বাবার বাসা যেখানে বাবা তার গার্লফ্রেন্ড নিয়ে থাকে। এর বাদে হচ্ছে ক্রিস্টার মায়ের সাইডের নানা-নানী আর ক্রিস্টার বাবার সাইড থেকে দাদা-দাদি। এই ৪ টা বাসায় ক্রিস্টা ঘুরে, 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 ঘুরে আরকি বড় হইতে থাকে। মানে কিছুদিন মার কাছে, কিছুদিন বাবার কাছে, কিছুদিন দাদির কাছে, কিছুদিন নানির কাছে, এরকম ভাবে। বাট আনফরচুনেটলি কেউই এরকম ছিল না। এই ৪ টা বাসার অনেকগুলো মানুষ ছিল, বাট কেউই এরকম ছিল না যে চাইতো যে ঠিক আছে, ক্রিস্টাকে আমরা সময় দিই বা ক্রিস্টাকে ভালো করে বড় করার চেষ্টা করি। ক্রিস্টার যে মায়ের যারা ফ্রেন্ড বা বয়ফ্রেন্ড বা পার্টনার হোয়াটএভার বলি না কেন, এরকম কয়েক জায়গায় বলা আছে যে তারা ক্রিস্টাকে অনেক আর্লি এজ থেকে ফিজিক্যালি অ্যাবিউজ করতো। যেহেতু ক্রিস্টা মেয়ে বাচ্চা, তোমরা বুঝতেই পারতেছো যে আমি কি মিন করছি। বাট ক্রিস্টা আসলে মানে ওই জায়গায় কোনোদিন পায়নি তার মার কাছে যে তার মাকে বললে তার মা বিশ্বাস করবে বা এরকম কিছু। এগুলো অনেক পরে জানা যায়। ক্রিস্টা নিজে এগুলা পরে স্বীকার করে বা প্রকাশ করে। বাট ওই সময় আসলে ক্রিস্টার ওরকম কোনো জায়গায় ছিল না যে হ্যাঁ, মাকে বললে মা বিশ্বাস করবে বা বাবাকে বললে বাবা বিশ্বাস করবে, এরকম কিছু। সো ও জাস্ট সহ্য করতে থাকে এবং বাবার সাথে যখন থাকতো তখন বুঝতেই পারছো, একে তো বাবা চায় না যে ও থাকুক, তার উপর আবার বাবার গার্লফ্রেন্ডস আছে। সো ওইখানেও সেমই অবস্থা। এরপরে যদি ক্রিস্টার নানা-নানির কথা বলি, ক্রিস্টার নানা-নানি ক্রিস্টাকে একদম পছন্দ করতো না। ইভেন যখন ক্রিস্টা নানার বাসায় থাকতো, তখন ওর নানি, ক্রিস্টা তো ছোট বাচ্চা ছিল। সো ও যখন কোনো কিছুর জন্য জেদ করতো বা কান্নাকাটি করতো বা বাচ্চারা যেভাবে আরকি দুষ্টুমি করে, ডিস্টার্ব করা আমি বলতেছি না, যেভাবে দুষ্টুমি করে বাচ্চারা, ক্রিস্টার নানা-নানি একদম পছন্দ করতো না। এবং ক্রিস্টাকে ওরা হচ্ছে ঘন্টার পর ঘন্টা আলমারির মধ্যে লক করে রাখতো। যখনই দেখা যাচ্ছে ক্রিস্টা একটু দুষ্টুমি করতো বা কোনো কিছুর জন্য বায়না করতো বা কান্নাকাটি করতো, তখন ওর নানা-নানি ওকে আলমারিতে লক করে দিয়ে রেখে দিত। এরকমও হইছে যে ওকে আলমারিতে লক করে দিয়ে ওরা বাইরে চলে গেছে। বাইরে থেকে ঘুরে-টুরে মানে কয়েক ঘন্টা পরে আসছে, তারপর ক্রিস্টাকে বের করছে। এবার আসি হচ্ছে ক্রিস্টার দাদির কথা। ক্রিস্টার দাদা মোস্ট প্রবাবলি বেঁচে ছিল না, নাকি ছিল বাট সেপারেটেড ছিল দাদির থেকে, I don't know, আমি এটা জানি না। বাট ক্রিস্টার দাদির বাসায় ক্রিস্টা থাকতো হচ্ছে ক্রিস্টার দাদি এবং ক্রিস্টার দাদির বয়ফ্রেন্ডের সাথে। ক্রিস্টার দাদিও সেম, সে পছন্দ করতো না ক্রিস্টাকে বা ক্রিস্টার দায়িত্ব নিতে চাইতো না বাকি সবার মতোই। ওইখানেও আনফরচুনেটলি ক্রিস্টার দাদির যে বয়ফ্রেন্ড ছিল বা ফ্রেন্ড ছিল বা পার্টনার ছিল, সেই লোকটা একদম ক্রিস্টা যখন একেবারেই ছোট তখন থেকেই ক্রিস্টাকে ফিজিক্যালি অ্যাবিউজ করা শুরু করে। পরবর্তীতে যখন জানা যায় এগুলা, ক্রিস্টা তখন জানে যে ক্রিস্টা যখন থেকে ওর দাদির ওই বয়ফ্রেন্ডের কাছে আরকি অ্যাবিউজ হওয়া শুরু করছে, ওর যতদূর মনে পড়ে, ছোট বাচ্চা, ও ছোট ছিল, সো ওর এত মনে পড়ে না, বাট ওর যতদূর মনে পড়ে, ও যখন ডায়পার পড়তো তখন থেকে ওই লোকটা ওকে অ্যাবিউজ করা শুরু করে। তারপরেও ক্রিস্টাকে ওখানে থাকতে হতো এবং যতই লোকটা অ্যাবিউজ করুক বা যতই ওর দাদি ওকে পছন্দ না করুক, তারপরেও ক্রিস্টার কাছে না এই যে ৪ টা বাসা বা এতগুলো মানুষজন, সবার মধ্যে ওর
দাদির বাসাটা কাইন্ড অফ একটু ভালো লাগতো ওখানে থাকতে, ঠিক আছে? মানে বাকি সবাই এত লেভেলেরই নেগলেক্ট করতো ওকে যে এই যে ওর দাদির বাসায় ওর দাদির বয়ফ্রেন্ড ওকে এরকম রেগুলার অ্যাবিউজ করা বা দাদি দেখতে পারে না, তারপরেও দাদির বাসায় থাকতে ওর কিছুটা ভালো লাগতো। এরপরে একটা পর্যায়ে এরকম হয় যে ওর দাদি জানতে পারে যে তার যে বয়ফ্রেন্ড সে আসলে ক্রিস্টাকে এভাবে অ্যাবিউজ করতেছে দিনের পর দিন। এটা জানার পরে সামহাউ ক্রিস্টার দাদির মধ্যে একটু গিল্টিনেস কাজ করে এবং তারপরে তার বোধোদয় হয় আরকি। এবং সে যখন বুঝতে পারে যে আ তার বয়ফ্রেন্ডের দ্বারা কতখানি একটা বাজে কাজ হইছে বা সে যে দিনের পর দিন নেগলেক্ট করছে ক্রিস্টাকে সেজন্য এত খারাপ কিছু হইতে পারছে। তখন ওর দাদি আসলে যেই পার্টনার তার ছিল তখন ওর বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে ফেলে এবং তখন সে ডিসাইড করে যে ঠিক আছে এখন থেকে সে শুধুমাত্র ক্রিস্টার সাথে থাকবে এবং ওকে চেষ্টা করবে যতটুকু ভালোভাবে মানুষ করা যায়। বাই দ্য ওয়ে তখনও কিন্তু ওর দাদির বয়স অনেক ছিল, ঠিক আছে? তো এই সময় থেকে আরকি ক্রিস্টার একটু ভালো সময় শুরু হয় যে ওর দাদি ওর খেয়াল রাখতে শুরু করে, ওর সকল প্রকার দেখাশোনা করে। ক্রিস্টার মানে তখন আর অন্য বাসাগুলোতে আরকি যাইতে ভালো লাগতো না। ও শুধু তখন ওর দাদির সাথেই থাকতে চাইতো এবং তখন থেকে আরকি দাদির সাথেই থাকা শুরু করে। বাট আনফরচুনেটলি ক্রিস্টার এই ভালো থাকার দিন বেশিদিন ছিল না। ক্রিস্টার বয়স যখন মাত্র ১২ বছর তখন ওর দাদি ডেলফি মারা যায়। যখন ওর দাদি মারা যায় তখন ক্রিস্টা খুবই ভেঙে পড়ে। কারণ এই যে ১২ বছরের একটা বাচ্চা তার লাইফে সবচেয়ে এমনই একটা সিচুয়েশন এর মধ্যে দিয়ে বড় হইছে যে ওর দাদি তাও এট লিস্ট একটা মানুষ ছিল যে লাস্ট দিকে এসে তার খেয়াল রাখতেছিল বা তার সাথে ভালো বিহেভ করতেছিল। সো ক্রিস্টা একেবারে ভেঙে পড়ে ওই সময়। এবং ক্রিস্টা আরো কষ্ট পায় কারণ হচ্ছে যেহেতু ওর দাদি মারা গেছে এখন ওকে আসলে ওর মায়ের বাসায় ফিরে যাইতে হবে। এটা ক্রিস্টা চাইতো না যে মায়ের কাছে যেয়ে থাকবে। কারণ ও জানে যে ওর মা ওকে চায় না বা পছন্দ করে না। তার উপরে আবার ক্রিস্টার মায়ের যে বয়ফ্রেন্ড আছে সে তো আছেই ক্রিস্টাকে অ্যাবিউজ করার জন্য। বাট তারপরেও ক্রিস্টাকে ফিরে যাইতে হয়। ও ওর মায়ের বাসায় ফিরে যায়। বাট মানে এখন তো ক্রিস্টা কিছুটা বড়, ১২ বছর বয়স। এখন ক্রিস্টার মায়ের বিহেভ আরো খারাপ হইতে থাকে। সে একেবারেই দেখতে পারে না ক্রিস্টাকে এবং সে চায় না যে ক্রিস্টা তার কাছে থাকুক বা তার আর তার বয়ফ্রেন্ড এর মধ্যে ক্রিস্টা থাকুক। সে সবসময় এরকম বিহেভ করতো বা এরকম ভাবে ট্রিট করতো ক্রিস্টাকে অ্যাজ ইফ তার আর তার বয়ফ্রেন্ড এর মধ্যে ক্রিস্টা শুধুমাত্রই ডিস্টার্ব করতেছে। তাদের লাইফ এর মধ্যে ক্রিস্টা কি বলবো কাবাব মে হাড্ডি হয়ে বসে আছে। এরকম বিহেভ করতো যেন ক্রিস্টা জাস্ট ওর মার বাসা থেকে নিজ দায়িত্বে বেরিয়ে চলে যায় এরকম একটা অবস্থা। যতদিন তারপর থেকে ক্রিস্টা ওর মার বাসায় থাকা শুরু করে, ওর মায়ের বয়ফ্রেন্ড রেগুলার ক্রিস্টার সাথে এরকম কাজ কারবার করতো। ক্রিস্টার মা জানতো বাট সে আসলে বদার ছিল না বা সে যে খুব বিশ্বাস করতো তাও না। ইভেন সে যখন আরকি সাপোজ এরকম যদি হয় যে সে দেখতেছে যে এরকম কিছু হচ্ছে তাও সে ভাবতো যে ক্রিস্টারই দোষ। হয়তো ক্রিস্টা তাদের মাঝখানে আসার চেষ্টা করতেছে। মানে ক্যান ইউ ইমাজিন? যাই হোক এরকম করতে, করতে ক্রিস্টার এরকম সময় চলে আসে যে ও আসলে সবসময় শুধু ওর দাদির জন্য কান্নাকাটি করতে থাকে এবং মানে ও আর বাঁচতেই চায় না এরকম একটা অবস্থা। সো ক্রিস্টা ফার্স্ট ১২ বছর বয়সে একবার সুইসাইড করার চেষ্টা করে এবং তারপরে ওর বয়স ১৮ হওয়া পর্যন্ত আরো ২ বার ও ট্রাই করে আরকি নিজেকে মেরে ফেলার। কারণ ওর বাঁচার কোনো ইচ্ছাই ছিল না। এরপরে ক্রিস্টার বয়স যখন ১৮ হয়, তখন ওর মা ডিসাইড করে যে ক্রিস্টাকে আসলে আর বাসায় রাখবে না। কারণ ক্রিস্টা তার আর তার বয়ফ্রেন্ড এর মধ্যে কাবামে হাড্ডি হয়ে বসে আছে এবং ক্রিস্টাকে সে পছন্দও করে না। সো বাসায় রাখতে চায় না। এজন্য একটা ব্যবস্থা তো করতে হবে। সো সে ক্রিস্টাকে জব কর্পস নামের একটা জায়গায় ভর্তি করে দেয়। এখন বলি যে জব কর্পস কি? আমিও খুব একটা জানি না। তবে ওই সময়ে জব কর্পস বলে এরকম একটা সিস্টেম ছিল যে যেই বাচ্চাগুলো আরকি পড়াশোনায় একটু পিছায় আছে বা হয় না যে যাদের লাইফের সাথে ভালো খারাপ মিলিয়ে অনেক কাহিনী হইছে, যারা হয়তো ঠিকমতো পড়াশোনা কন্টিনিউ করতে পারেনি। ক্লাসের পর ক্লাস যেভাবে উপরের দিকে উঠতে হয়। ইভেন যাদের হয়তো নিজের দাঁড়ানোর একটা জায়গা নাই ঠিকমতো, লাইক ক্রিস্টা যার নিজের ঠিকমতো একটা ফ্যামিলি নেই। তো এই টাইপের বাচ্চাগুলোকে জব জব কর্পস যে কোম্পানিটা এরা হচ্ছে ওখানে থাকা খাওয়া সহ আ বিভিন্ন ধরনের ভোকেশনাল তারপরে বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট এর ট্রেনিং দেয়। টুকটাক মানে পাশাপাশি পড়াশোনাও করায় সাপোজ ইয়ের মতো। আমাদের বাংলাদেশে যেরকম ওপেন ইউনিভার্সিটি আছে এই টাইপের পড়াশোনাও করায়, পাশাপাশি ভোকেশনাল ট্রেনিংস ও দেয়। এরপরে যখন ওদের মনে হয় যে হ্যাঁ, এই বাচ্চাগুলো সাপোজ এই বাচ্চাটা এখন মোটামুটি একটা কিছু স্কিল গ্রো হয়ে গিয়েছে এবং এরকম অবস্থায় আসছে যে
কোনো একটা কাজ করে খাইতে পারবে লাইফে, তখন আর কি ওখান থেকে আর কি বের হয়ে যায় এবং জবের জন্য যে আর কি চেষ্টা করা শুরু করে। তো তারপরে ক্রিস্টা চলে আসে হচ্ছে জব কর্পসে। আমি লিটারালি আজকে বালিশ নিয়ে বসে গল্প করছি তোমাদের সাথে, মানে খুবই রিল্যাক্স মুডে, খুবই রিল্যাক্সে বিছানায় বসে আমার ঘুম পেয়ে যাচ্ছে, এত রিল্যাক্স। জব কর্পসে আসার পরে ক্রিস্টার দিনকাল ভালোই কাটতে থাকে কিছুদিন, কারণ হচ্ছে এখানে এসে প্রথম কথা ওর মা বা বাবা বা মায়ের বয়ফ্রেন্ড কারোরই এরকম অত্যাচার সহ্য করতে হচ্ছে না। প্লাস এখানে আসার পরে এখানে আরো অনেক বাচ্চারা আছে, বাচ্চারা মানে ছেলে মেয়ে উভয়ই। সো ক্রিস্টা ভালোই এক্সপ্লোর করতে থাকে, এই প্রথম ও কারোর সাথে মিশতেছে, নিজের মতো করে আর কি মেশার চেষ্টা করতেছে বা নিজের মতো করে এক্সপ্লোর করার চেষ্টা করতেছে। সো ওর দিনকার ভালো যেতে থাকে এবং ওখানে যাওয়ার পর খুবই তাড়াতাড়ি ক্রিস্টার একটা বয়ফ্রেন্ড হয়। ছেলেটার নাম হচ্ছে ডেরেল শিপ। আজকের নামগুলো খুবই টাং টুইস্টেড টাইপের। ডেরেল হচ্ছে ক্রিস্টার যে 1 বছরের ছোট বয়সে, বাট ক্রিস্টার প্রথম থেকেই ইটস লাইক একটা ছেলের দিকে ওর চোখ পড়ছে, ওকেই ওর ভালো লেগে গেছে এবং তখন থেকেই ওটা ডেরেলের সাথে ডেরেল। আমি অনেকবার দেখছি যে এই নামটা কিভাবে উচ্চারণ করে, ইটস ডেরেল, বাট আমি পারছি না ভাবে, ঠিক আছে। এনিওয়েজ আমি যাই উচ্চারণ করি না কেন তোমরা বুঝে নিও। তো ডেরেলের দিকে ক্রিস্টার চোখ পড়ছে এবং ওকে ভালো লাগছে, ওর সাথে ডেট করা শুরু করছে এবং এই যে ওর সাথে ডেট করা শুরু করছে, ক্রিস্টা একেবারে অবসেসড হয়ে গেছে ছেলেটার উপরে। আমি এই পাশে একটা ছবি দিয়ে দেওয়ার চেষ্টা করবো ডেরেলের। যাই হোক, এবার একটু এই ছেলেটার কথা বলি। ছেলেটাও সেম এরকমই কোন একটা পারপাসে জব কর্পসে এসছে এবং এখান থেকেই আর কি যা শেখার শিখে তারপরে পরবর্তী লাইফে যাবে। তো ডেরেলের বিষয়ে বলতে গেলে একটা জিনিসই শুধু স্পেসিফিক্যালি বলতে পারি আমরা, সেটা হচ্ছে যে এই ছেলেটা সামহাউ একটু ডিফারেন্ট কাইন্ড অফ কাল্টের সাথে জড়িত ছিল, মানে যারা কিনা ডেভিলের পূজা করে বা শয়তানের পূজা করে, এই টাইপ কাল্টের সাথে জড়িত ছিল। মানে এরকম উইয়ার্ড কাজ কারবার কথাবার্তা সে বলতো, যেটা কিনা আবার ক্রিস্টার খুব ভালো লাগতো। মানে যেহেতু ওর টেডেরালকে খুব ভালো লাগে, সেহেতু ওর এগুলো ভালো লাগা শুরু হয়ে যায়। তো ক্রিস্টা যখন আর কি টেডেরালের সাথে সময় কাটাতো, ওরা দুজন আর কি এসব নিয়ে হচ্ছে কথাবার্তা বলতো। প্লাস টেডেরাল যেই ডেভিল ওরশিপের যেই সব কি বলবো রিচুয়ালস, সেগুলা ক্রিস্টাকে সাথে নিয়ে করতো এবং টেডেরালের গলায় সবসময় একটা পেন্টাগন টাইপের একটা নেকলেস থাকতো, যেটা কিনা ছিল টেডেরালের মতে ওই যে ওরা যেই ডেভিলের পূজা করে সেই কালটার একটা বলতে পারো যে চিহ্ন, ঠিক আছে। ওইটা ও সবসময় গলায় পরতো লকেট হিসেবে। আচ্ছা, তো ক্রিস্টা আর টেডেরালের ডেটিং ভালোই যাচ্ছিল। ক্রিস্টা তো জাস্ট এত অবসেসড ওর প্রতি যে ওর দিকে যদি কেউ মানে ভুল করেও তাকাই ফেলে, তাহলেও ক্রিস্টার খুব জেলাস ফিল হতে থাকে এবং খুবই খুবই জেলাস, খুবই পজিটিভ, ঠিক আছে। আরেকটা জিনিস বলা হয়নি, আমি স্কিপ করে গেছি, যে কেন টেডেরালকে হচ্ছে ক্রিস্টার এত পছন্দ। পরবর্তীতে মানে কেন আমরা ক্রিস্টাকে নিয়ে গল্প করতেছি, তোমরা হয়তো আইডিয়া করতেই পারছো যে কিছু একটা স্টোরি আছে সেটার জন্যই। তো যাই হোক, ওইসব স্টোরির পরবর্তীতে যে ক্রিস্টা এক সময় আর কি যখন ইন্টারভিউ দেয়, এরকম সময় ক্রিস্টা বলে যে টেডেরাল যদিও স্কুল ড্রপ আউট ছিল, নর্মাল বাচ্চারা তো জব কর্পসে যাইতো না, তো টেডেরাল হচ্ছে স্কুল ড্রপ আউট ছিল এবং অল্প বয়সেই সে হচ্ছে বিভিন্ন ধরনের হয় না গ্যাং, ইয়াং পোলাপানদের, সো সেসব গ্যাং এ জয়েন করে এবং ছোটখাটো ক্রাইম করতে থাকে, যে কারণে আর কি পরবর্তীতে টেডেরালকে জব কর্পসে দেওয়া হয়। তো যদিও টেডেরালের এসব প্রবলেম ছিল, বাট ক্রিস্টা জানায় যে ও টেডেরালের প্রতি যে ফল করছে বা এত অবসেসড হয়ে গেছিল, এটার কারণ হচ্ছে এই ছেলেটাই একমাত্র মানুষ যার কাছে কিনা ক্রিস্টা অ্যাবিউজড হয়নি বা কোনো প্রকার খারাপ বিহেভ পায়নি। মানে ক্রিস্টার লাইফে এর আগে যত মানুষজন এসছে বা যত মানুষকে ক্রিস্টা চেনে বা ওর ফ্যামিলি রিলেটিভস, সবাই জাস্ট ক্রিস্টাকে হচ্ছে নেগলেক্ট করছে এবং অ্যাবিউজ করার চেষ্টা করছে, মেন্টালি হোক ফিজিক্যালি হোক, জাস্ট টর্চার্ড হয়েছে ও সবার কাছে। বাট এই টেডেরাল ছেলেটা প্রথম মানুষ যে কিনা একদম ফার্স্ট ডে যখন থেকে ক্রিস্টা ওকে চিনছে তখন থেকেই এই একমাত্র মানুষ যে কিনা ক্রিস্টাকে নিয়ে কোনো নেগলেক্ট করা হোক বা খারাপ বিহেভ করা হোক বা অ্যাবিউজ করা হোক বা বুলি করা হোক, মানে নেগেটিভ কিছুই করে নাই। সো এই কারণে ক্রিস্টা জাস্ট ওর উপরে টুপ করে ফল করছে। তো যেটা বলছিলাম, যে এই টেডেরালের দিকে যদি কোনো মেয়ে ভুল করে মানে আসতে চাইতেও কোনো মেয়ের চোখ পড়ে, তাও ক্রিস্টা খুব জেলাস ফিল করে এবং ও ভাবতে থাকে জাস্ট যে এই একটা মানুষকে যে ও পাইছে হয়তো হারাই ফেলবে বা অন্য কোনো মেয়ে হয়তো ভাগাই নিয়ে যাবে টেডেরালকে। সেম ওয়েতে কলিন নামের একটা মেয়ে জব কর্পসে আসে।
কলিন খুবই ভালো ভালো মেয়ে ছিল, এমন না যে স্কুল ড্রপ আউট বা এরকম কিছু। ও জাস্ট ওইখানে স্বেচ্ছায় এসেছিল। ওখানে যেসব স্কিল ডেভেলপমেন্ট এর জন্য যেই টিচিং গুলা দেওয়া হইতো, কলিন ওইগুলার জন্যই আসছিল, যাতে ও আরকি নিজেকে আরো ডেভেলপ করতে পারে, যাতে ও জব সেক্টরে যায় ও আরকি সহজে উপর দিকে উঠতে পারে। যদি অনেক রকমের ট্রেনিং স্কিলস থাকে তাহলে জবের ক্ষেত্রে যে অনেক ধরনের সুবিধা পাওয়া যায় বা লাভ হয়। সো এইসব কারণেই কলিন হচ্ছে জব কর্পস এ আসছিল। এমনিতে কলিন খুবই ভালো স্টুডেন্ট, খুবই ভালো মেয়ে। ওর মানে লাইফে এরকম কিছুই নাই যেটার জন্য আরকি ওকে কি বলবো, কোন দিক দিয়ে নেগেটিভ বলা যাবে বা জব কর্পস এ আসার এরকম কোনো কারণই ওর ছিল না। বাট ও স্বেচ্ছায় আসছিল জাস্ট শেখার জন্য বা ট্রেনিং গুলো নেওয়ার জন্য। তো কলিন যেহেতু খুবই অ্যাটেনটিভ, খুবই মনোযোগী স্টুডেন্ট টাইপের ছিল, ওকে সবাই খুব পছন্দ করতো এবং ও যেহেতু নিজে আরকি এরকম খুবই সুইট, খুবই ভালো স্বভাবের ছিল, সো ও সবার সাথে আরকি মিশতে খুব পছন্দ করতো। ইভেন আর যারা স্টুডেন্টস ছিল জব কর্পস এ সবাইকে ও হেল্প করতে চাইতো। ইভেন সবার কাছ থেকে ও হেল্প নিতেও চাইতো। সাপোজ কোনো একটা ক্লাসে কিছু বোঝার ক্ষেত্রে হোক বা অন্যকে বোঝানোর ক্ষেত্রে হোক, কলিন খুবই সবার সাথে মিলেমিশে রেসপন্স করতো। ওর ফুল নাম হচ্ছে কলিন স্লিমার। কলিন স্লিমারের বয়স ছিল 19 বছর, যেখানে ক্রিস্টার বয়স ছিল ওই সময় 18 বছর এবং টেজুয়েলের বয়স ছিল 17 বছর। আচ্ছা, এই যে কলিন যখন থেকে আসে, যেটা বলছিলাম যে কলিন সবার সাথেই খুব মিশুক ছিল। সেম ওয়েতে যেহেতু একই ক্লাসে ক্লাস করছে বা একই সাথে ট্রেনিং নিচ্ছে বা শিখছে, হোয়াটএভার করছে, পড়াশোনা করছে, তো এটা খুবই ন্যাচারাল যে কলিনের টেডেরেলের সাথে দেখা হবে বা কোনো না কোনো থ্রুতে কথা হবে। বাট আমাদের ক্রিস্টা প্রথম থেকেই এই জিনিসটা একদম সহ্য করতে পারতো না। একটা কারণ হচ্ছে ওর সবসময় মনে হতো যে ও এই যে একটা মানুষকে পাইছে যে কিনা ওকে ইম্পর্টেন্স দিচ্ছে, কোনোভাবেই ও তাকে হারাতে চায় না। আরেকটা জিনিস, যেই মেয়েই টেডেরেলের আশপাশ দিয়ে যাওয়া আসা করতো, ক্রিস্টার ধারণা হইতো যে এই মেয়ে হয়তো টেডেরেলের সাথে লাইন মারার চেষ্টা করতেছে বা হয়তো ভাগাই নিবে ওর কাছ থেকে। তো যেহেতু কলিন খুবই সুইট স্বভাবের ছিল এবং ওকে সবাই পছন্দ করতো, তো প্রথম দিন থেকে ক্রিস্টা কলিনের প্রতি আরকি খুব জেলাস হওয়া শুরু করে এবং কলিন যখনই টেডেরেলের আশেপাশে আসতো বা কথা বলতে আসতো, কোনো মানে এমন না যে এমনি এমনি গল্প করতে আসতেছে, কোনো দরকারে কথা বলতে আসলে বা টেডেরেল যদি কোনো দরকারে কলিনের সাথে কথা বলতে যাইতো, ক্লাস রিলেটেড হোক বা পড়াশোনা রিলেটেড হোক, ক্রিস্টা খুবই অ্যাগ্রেসিভ বিহেভ করা শুরু করতো কলিনের সাথে এবং ওকে সবসময় থ্রেট করতো যে তুই কিন্তু আমার বয়ফ্রেন্ড থেকে দূরে থাকবে বা এরকম কিছু। কলিন বা টেডেরেল কারোর মাথাতেও কিন্তু এরকম কিছু ছিল না যে সাপোজ টেডেরেলের মাথায়ও ছিল না যে কলিনের সাথেও ডেট করবে বা লাইন মারবে এরকম কিছু, এবং কলিনের মাথায় এরকম কিছু ছিল না যে ও টেডেরেলের মতো একটা ছেলের সাথে কিছু করবে। বাট ক্রিস্টা আরকি এই জিনিসটা একদমই সহ্য করতে পারতো না। ক্রিস্টার ধারণায় মানে সামহাউ ও ধারণা করে নিছে যে এই কলিন হচ্ছে যেভাবেই হোক টেডেরেলকে হয়তো কেড়ে নিবে। তো ক্রিস্টা যখনই সুযোগ পাইতো কলিনের যারা ফ্রেন্ডস ছিল ওদের কাছে বলতে থাকতো যে এরকম কলিন যদি আমার বয়ফ্রেন্ডের আশপাশে ঘুরে আমি ওকে মেরে ফেলবো, আমি ওকে মেরে ফেলবো, বা তোমরা হচ্ছে ওকে এরকম জানাই দিবা যেন ও আমার বয়ফ্রেন্ডের দিকে না তাকায় বা ভুলেও যেন কথা বলতে না আসে এরকম। ইভেন কলিনকেও যখনই সুযোগ পাইতো ও জাস্ট থ্রেট করতো। কলিন ওকে বোঝানোর চেষ্টা করতো যে আমার এরকম কোনো ইন্টেনশন নাই, আমি জব কর্পসে আসছি জাস্ট মানে ভালো উদ্দেশ্যে, আমি যেই কাজের জন্য আসছি সেই কাজ শেষ করে আমি চলে যাবো, আমার এসবের কোনো ইন্টারেস্ট নেই, ইভেন টেরেরলের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নাই। বাট ক্রিস্টার ওটা বিলিভ হইতো না আরকি। জব কর্পসে ক্রিস্টার আরেকটা মেয়ে ফ্রেন্ড ছিল যার নাম হচ্ছে শাডৌলা পিটারসন। আমি ছবি দিয়ে দেওয়ার চেষ্টা করবো যদি খুঁজে পাই। তো এই মেয়েটাও আবার কিছুটা ক্রিস্টার মতো মাইন্ড সেট আপের, ঠিক আছে? ক্রিস্টা যেই ওয়েতে চিন্তা করতো এই মেয়েটা কিছুটা ওরকমই। সো ওদের বন্ডিং খুব ভালো হয়ে গেছিল, বুঝতেই পারছো। তো ক্রিস্টা যেরকম চিন্তা করতো যে টেরেলকে কলিন কি বলবো ভাগাই নিয়ে যাবে, এই যে শ্যাডোলা এও আবার ক্রিস্টার এই চিন্তাতেই আরকি বিশ্বাসী ছিল যে হ্যাঁ কলিন হয়তো সত্যিই ক্রিস্টার বয়ফ্রেন্ডকে ভাগাই নিবে বা এরকম কিছু। তো ক্রিস্টা আর শ্যাডোলা মিলে সবসময় কলিনকে থ্রেট করতো এবং কলিনের ফ্রেন্ডস দের কাছে থ্রেট করতো যে ও যদি এরকম করতে থাকে, ও যদি আমার বয়ফ্রেন্ডের আশপাশে বা মানে তাকাই কখনো, আমি কিন্তু একদিন না একদিন ওকে মেরে ফেলবো বা এরকম কিছু। এরকম করতে করতে আসে 1995 সাল। 1995 সালের জানুয়ারি মাসের 13 তারিখ। এই দিন সন্ধ্যার সময় ওরা যেই জব কর্পস এর যেই কি বলবো হস্টেল এরকম টাইপ ডর্মে থাকতো, ডর্মই বলে মেবি, ডর্মে থাকতো ওরা সবাই। তো এখান থেকে ক্রিস্টা, ক্রিস্টার বয়ফ্রেন্ড টেডেরেল, ক্রিস্টার ফ্রেন্ড শ্যাডোলা এবং কলিন্স, এই চারজন হচ্ছে ওই জব কর্পস থেকে সন্ধ্যার পরে বেরোনোর বা
বাইরে যাওয়ার নিয়ম ছিল হচ্ছে ওখানে একটা খাতায় সাইন করে যেতে হবে যে আমি বাইরে যাচ্ছি, এবং বাইরে থেকে ফিরে এসে আবার সাইন করতে হবে যে আমি ফিরে এসেছি এরকম। তো ওই দিন এরা 4 জন মিলে, 4 জন বলতে ক্রিস্টার বয়ফ্রেন্ড এবং ওর ফ্রেন্ড মিলে ডিসাইড করে যে আমরা আজকে এরকম, বুঝতেই পারছো সবগুলোই যেহেতু একটা অ্যাবনর্মাল এনভায়রনমেন্ট থেকে আসছে ম্যাক্সিমামই, সো ওদের মধ্যে অ্যালকোহল বা ড্রাগ নেওয়া এই জিনিসগুলা তেমন একটা ইস্যু ছিল না। তো এই দিন ওরা এই 3টা মিলে ডিসাইড করে যে আজকে আমরা নেশা করবেই বলি। যাই হোক, একটা স্পেসিফিক কাইন্ড অফ পাতা যেটা আরকি ওরা যেটা দিয়ে নেশা করবে। তো এরা হচ্ছে কলিনকেও বলে যে তুমি আমাদের সাথে জয়েন করতে চাও কিনা। তো কলিন ভাবে যে ঠিক আছে, আজকে ওরা আমার সাথে তো ভালো বিহেভ করতেছে, সো শুধু শুধু শত্রুতা রেখে কি লাভ, ঠিক আছে চলো আমিও যাবো তোমাদের সাথে। তো এই করে এরা 4 জন, ক্রিস্টা, কলিন্স, শাডোলা আর টেডেরেল, এরা 4 জন ডর্ম থেকে সাইন করে বের হয় সন্ধ্যার সময়। এরা 4 জন মিলে যায় হচ্ছে ইউনিভার্সিটি অফ টেনেসির একটা জঙ্গল টাইপ এরিয়াতে, যেটা কিনা ওদের যেই জব কর্পস এর যে ডর্মস তার কাছাকাছি ছিল, বেশি দূরে না। জঙ্গল টাইপ বলতে আর কি ওই ইউনিভার্সিটির যে সাইডটাতে হয়তো মানুষজন খুব বেশি যায় না, গাছপালা থাকে, এরকম সব পাবলিক ভার্সিটিতেই থাকে, সেই টাইপের একটা আর কি এরিয়াতে। যেহেতু ওরা আর কি নেশা টেশা করবে, সো ওই সাইডটাতে যায় যেখানে মেইনলি জাস্ট গাছপালার মধ্যে দিয়ে ওরা একটা সিকিউর জায়গায় যাওয়ার চেষ্টা করে। এভাবে কিছু দূর ভেতর দিকে যাওয়ার পরে একটা পর্যায়ে মানে ওরা যাইতেই থাকে। তো কলিন একটা পর্যায়ে যে আরকি মানে ক্যাজুয়ালি জিজ্ঞেস করে ওদেরকে যে আর কতদূর ভেতরে যাওয়া লাগবে, বা তোমরা হচ্ছে আরকি মানে যেটা দিয়ে আরকি নেশা করবে ওইটা নিয়ে আসছো কিনা। তখন ওরা এরকম বলতে থাকে যে আমাদের আরেকটু ভেতরে যাইতে হবে, ওই পাতাটা আমরা আরেকটু ভেতর দিকে আরকি পাবো বা এরকম কিছু। তো এরকম যেতে যখন একদম মানে গভীরে অনেক দূর চলে যাচ্ছে, যেখানে আলো টালো কিচ্ছু নাই, একেবারে অন্ধকার জাস্ট জঙ্গল, তখন কলিনের একটু মানে কেমন উইয়ার্ড লাগতে থাকে, এবং ও বারবার জিজ্ঞেস করতে থাকে যে আর কত দূর যাওয়া লাগবে, বুঝতেছি না তোমরা কি আদৌ সাথে কিছু নিয়ে আসছো নাকি শুধু শুধু আসছো, মানে যদি খাইতে হয় এখানেই খাই, সমস্যা কি, এরকম বলতে থাকে। বাট ক্রিস্টা জাস্ট ওকে বলতে থাকে যে আরে ব্যাপার না, চলো একটু ভেতরে। এরকম করতে করতে কলিনের না একটা পর্যায়ে যায় আর ভালো লাগে না, ওর মনে হইতে থাকে যে দের সামথিং রং, ওর জাস্ট উইয়ার্ড লাগতে থাকে, এবং ও বলে যে আমি যাবো না আর, তোমরা তোমাদের মতো যাও, আমি হচ্ছে ডর্মে ফিরে যাবো, আমি খাবো না তোমাদের সাথে এসব। তো যখনই ও ফিরে যেতে চায় এবং বলে যে তোমরা তোমাদের মতো যাও, তখনই না ওই ক্রিস্টা আরকি মেইনলি ও একটু উল্টাপাল্টা বিহেভ করা শুরু করে। মানে এতক্ষণ যখন আসছে তখন সবকিছু নরমাল ছিল, ক্রিস্টা খুব ভালো বিহেভ করতেছিল। মানে সবসময় যে ক্রিস্টার কলিনের উপরে রাগ হয়ে থাকে বা থ্রেট করে ব্লা ব্লা এসব বোঝা যাচ্ছিল না। বাট যখনই কলিন বলছে যে আমি ফিরে যাব, তখনই ক্রিস্টা আবার ওরকম উইয়ার্ড বিহেভ করা শুরু করে। ও জাস্ট মানে 4 জনই হাঁটতেছে, ক্রিস্টা জাস্ট হাঁটতেই কলিনকে খুঁজে দিতে থাকে যে মানে তুই কি ভাবছিস তুই আমার বয়ফ্রেন্ডকে নিয়ে যেতে পারবি, বা তোরে আমি দেখে নিবো, বা এরকম মানে অনেক বাজে বাজে কথাবার্তা বলতে থাকে। তো কলিন বুঝে উঠতে পারে না যে হঠাৎ করে কি হইলো, সো ও জাস্ট বলতে থাকে যে তুমি মানে এরকম করতেছো কেন, আমি তো আসছি তোমাদের সাথে, তোমরা তোমাকে ডেকে নিয়ে আসছো, আমি তো আসছি তোমাদের সাথে আর কি এগুলো খাওয়ার জন্য, এখন এসব কথা বলতেছো কেন, বা আমার টেটোরিয়ালের প্রতি কিছু নাই, আমার এরকম কোনো উদ্দেশ্যই নাই। বাট যত কলিন আরকি ওকে কনভিন্স করার চেষ্টা করে, ক্রিস্টা আরো তত বেশি রেগে যাচ্ছিল এবং আরো বেশি অ্যাটাক করার মতো কথাবার্তা বলতেছিল। এরপরে একটা পর্যায়ে যেয়ে যখন ফাইনালি কলিন বলে, দাঁড়ায় পড়ে এবং বলে যে তোমরা ভাই যাও, আমি যাবো না, আমি ফিরে যাচ্ছি। এবং যেহেতু ক্রিস্টা উল্টাপাল্টা কথাবার্তা বলতেছে এবং অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, তো কলিনের একটু ভয় লাগতে থাকে, কারণ ওরা কেউই তো কলিনের সেরকম ফ্রেন্ড না, তারপর আবার জানে যে ক্রিস্টা কলিনকে পছন্দ করে না। তো কলিন জাস্ট দাঁড়ায় পড়ে এবং বলে যে আমি ফিরে যাচ্ছি, তোমরা তোমাদের মতো যাও, যেহেতু আরকি অলরেডি ঝামেলা বাঁধবে এরকম কথাবার্তা শুরু হয়ে গেছে, সো আমি চলে যাচ্ছি। এরকম যখন বলে তখন ক্রিস্টা এসে কলিনকে সরাসরি অ্যাটাক করা শুরু করে এবং ওকে আরকি যাইতে দিতে চায় না। এরপরে যেটা হয় আমি হয়তো পুরোটা ডিটেইলে বলবো না ভিডিওতে, কারণ প্রবলেম হইতে পারে ভিডিওতে, কারণ এত এত গ্রুসাম একটা সিনারি হয় ওখানে। এত আমি ডিটেইলে বলবো না, আমি হালকা পাতলা বোঝানোর চেষ্টা করতেছি। এরপর কলিন যখন চলে যেতে চাই, ক্রিস্টা সরাসরি ওকে হাতাহাতি শুরু করে দেয় ওর সাথে। ওর হচ্ছে ওকে থাপ্পড় মারতে থাকে, চুল ধরে মারতে থাকে, এলোপাথারি কিল ঘুষি যা পারে মারতে থাকে। তো কলিন না হঠাৎ করে বুঝে উঠতে পারে না যে কি চলতেছে এটা। কলিন জাস্ট নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা করে বা বাঁচানোর চেষ্টা করে, এবং ও যেহেতু মানে সাডেনলি শুরু হয়ে গেছে, সো ও জাস্ট ভাবে নাই যে
কি হইতে যাচ্ছে। সো ও জাস্ট ক্রিসটাকে কাম ডাউন করানোর চেষ্টা করতে থাকে এবং আরো যারা ২ জন ছিল টেডারেল এবং শ্যাডোলা ওদেরকে বলতে থাকে যে ক্রিসটাকে বুঝাইতে এরকম করতেছে কেন। বাট টেডারেল এবং শ্যাডোলা তখন পর্যন্ত জাস্ট দাঁড়ায় দেখতেছিল যে কি চলতেছে। এরপর যখন ক্রিসটা এলোপাথারি ওকে জাস্ট কিল-ঘুষি মারতে, মারতে আরো অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে, তখন কলিন ওখান থেকে দৌড় দিয়ে পালানোর চেষ্টা করে যে আমি চলে যাব। কলিন যত পালানোর চেষ্টা করে বা কলিন যত ওখান থেকে সরার চেষ্টা করে, ক্রিসটা তত বেশি রেগে যায় এবং ক্রিসটা ওকে জাস্ট পেছন থেকে টেনে ধরে আরকি নিয়ে আসে যাতে ও চলে যেতে না পারে এবং ইচ্ছামতো ওকে হচ্ছে মারতে থাকে। মানে যেভাবে পারে সেভাবে মারতে থাকে। এরপর মারতে, মারতে এক পর্যায়ে কলিন ওখানে আরকি নিচে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে ক্রিসটা কলিনের পেটে, তারপরে বুকে, মাথায় ইচ্ছামতো লাথি মারতে থাকে। এরপর ততক্ষণে কলিন বুঝে গেছে যে ক্রিসটা জাস্ট আউট অফ কন্ট্রোল হয়ে গেছে, ওর কিছু একটা হইছে। সো কলিন বুঝতে পারে যে ওকে আরকি নিজেকে বাঁচাইতে হবে এখান থেকে। সো ও তখন চেষ্টা করতে থাকে যেভাবেই হোক উঠে ওখান থেকে দৌড় দিবে, বাঁচার চেষ্টা করবে বা ও তো তখনো ভাবে নাই যে এরপরে কি হবে। বাট ও জাস্ট চেষ্টা করতে থাকে যে মায়ের না খায় আমি এখন জাস্ট দৌড় দেওয়ার চেষ্টা করতে থাকে। বাট ও যতবারই গায়ের জোরে উঠে দৌড় দেওয়ার চেষ্টা করে, ক্রিসটা ততবারই ওকে পেছন থেকে টেনে ফেলায় এবং মারতে থাকে। এরপরে এক পর্যায়ে ক্রিসটা হঠাৎ করে ওর পকেট থেকে পেপার কাটিং নাইফ বা আমরা কি বলি এটাকে? অ্যান্টি কাটার বা এই টাইপের যেই নাইফ গুলো আছে ছোট, ছোট এরকম নাইফ বের করে এবং বের করে ও জাস্ট ডিরেক্টলি কলিনের পেটে এরকম ভাবে আরকি পোঁচ দিতে থাকে। স্ট্যাব করতে থাকে জাস্ট। এবার কলিন তো এই পর্যায়ে বুঝতে পারে যে ক্রিস্টা আর কি যেটা করতেছে হয়তো ক্রিস্টা ওকে মেরেও ফেলতে পারে। সো কলিন এবার খুবই জোরাজুরি করতে থাকে যেন ও নিজেকে বাঁচাইতে পারে। ও ক্রিস্টাকে জাস্ট রিকোয়েস্ট করতে থাকে যে, "তুমি এরকম করতেছো কেন?" ততক্ষণে তো ওর অলরেডি ব্লিডিং শুরু হয়ে গেছে। কারণ ক্রিস্টা জাস্ট এলোপাথারি যেখানে পারতেছে স্ট্যাব করতেছে ওকে। কলিন জাস্ট ওকে রিকোয়েস্ট করতে থাকে যে, "হোয়াট ইজ হ্যাপেনিং? তুমি এরকম করতেছো কেন?" এক পর্যায়ে যেয়ে ও জাস্ট ক্রিস্টাকে বলতে থাকে যে, "তুমি আমাকে ছেড়ে দাও। আমি এখান থেকে যেয়ে তুমি যেহেতু মানে আমাকে পছন্দ করো না, তুমি আমাকে ছেড়ে দাও। আমি এখান থেকে যেয়ে সরাসরি ফ্লোরিডাতে চলে যাবো আমার বাসায়। ইভেন আমি জব কর্পস এর ডর্মে আমার যেসব জিনিসপত্র আছে, আমি জিনিসপত্র কোনদিন নিতে আসবো না। আমি কাউকে বলবোও না কিছু। আমি জাস্ট এখান থেকে বেরোয় সোজাসুজি আমি ফ্লোরিডাতে চলে যাবো।" বাট ক্রিস্টা ওর কথা শোনে না অবশ্যই। ওকে মাটিতে ফেলে যেভাবে যেখানে পারে জাস্ট ওই নাইফ দিয়ে স্ট্যাব করতে থাকে। এরপরে একটা পর্যায়ে তারপরেও ও উঠে আবার দৌড়ে পালানোর চেষ্টা করে। তখন টেডারেল এবং ক্রিস্টা দুজন মিলে কলিন্সকে ধরে আবার ব্যাক করে ওই জায়গাটাতে। ব্যাক করানোর পরে ক্রিস্টা হচ্ছে ওকে আরকি মারতে থাকে। লাথি মেরে আবার ফেলায় দেয় কলিনকে। ফেলানোর পরে এক পর্যায়ে ক্রিস্টা জাস্ট ওর গলার এখানে জাস্ট এভাবে করে ক্রিস্টা এমন না যে খুব সেন্সে ছিল, সেন্সে থেকে করতেছিল। ওর এত রাগ এবং এত অ্যাগ্রেসিভ ছিল ও জাস্ট চোখ বন্ধ করে গলার এখানে স্ট্যাব করতে থাকে। এরকম করতে, করতে এক পর্যায়ে কলিনের আর ক্ষমতা থাকে না যে ও ওখান থেকে উঠে যাবে বা কিছু বলবে। তারপরেও ও যতটুকু আরকি শক্তি ছিল কথা বলার, ও জাস্ট রিকোয়েস্ট করতে থাকে যে, "আমাকে হচ্ছে ছেড়ে দাও। আমি কাউকে কিছু বলব না। আমি চলে যাব।" তখন ক্রিস্টা কলিনকে বলে যে, "ইউ নো হোয়াট? যখন তুমি কাউকে মারতেছো, বাট সে কথা বলতেছে, তখন বিষয়টা খুবই বিরক্তিকর এবং মানে আরো টাফ হয়ে যায়।" মানে এরকম কথা বলতে থাকে। আর কলিন ওকে রিকোয়েস্ট করতে থাকে যে, "আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও।" এরকম করতে, করতে এক পর্যায়ে যে কলিনের আর কথা বলার ক্ষমতা থাকে না। ক্রিস্টার মতেই কলিন ওই পর্যায়ে যেয়ে জাস্ট যেহেতু ওর গলা অনেকবার গোছ দিয়ে কেটে ফেলছে, কলিন জাস্ট শব্দ করতে থাকে। হয়তো কিছু বলতে চাচ্ছিল বাট বোঝা যায় না কি বলতে চাচ্ছে। জাস্ট শব্দ বের হইতে থাকে এবং ক্রিস্টা তখন যেটা করে মানে এত কিছুর পরেও কলিন মরতেছে না দেখে ক্রিস্টা পাশ থেকে একটা ভারী পাথর উঠায় এবং উঠানোর পরে জাস্ট কলিনের মাথার উপরে মেরে দেয়। মেরে দেওয়ার পরে কলিনের যেই স্কাল সেটা মেইনলি ভেঙে টুকরো, টুকরো হয়ে যায়। ক্রিস্টার মতে ওর ওই পাথর দিয়ে মারার পরে কলিনের মাথার ব্রেইন সেটা আরকি ছিটে বের হয়ে যায়। এরকম আরকি অবস্থা হয়। এরপরে ক্রিস্টা যেটা করে সেটা
জানার পরে আমার নিজেরই মনে হয়েছে যে মানুষের পক্ষে এটা আই গেস করা সম্ভব না। কলিনের মাথায় পাথর দিয়ে মারার পরে কলিনের যেই স্কাল বা মাথার খুলি যে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, মানে আলাদা আলাদা হয়ে ছিটে যায়, ক্রিস্টা ওই স্কালের একটা অংশ নিয়ে ওর পকেটে করে নিয়ে এবার রেখে দেয় পকেটে অ্যাজ আ ট্রফি, যে কলিনকে ও সহ্য করতে পারে না। কলিন ওর বয়ফ্রেন্ডের সাথে কথা বলতে আসে, ও ফাইনালি কলিনকে মেরে ফেলছে এবং ও যে কাজটা করতে পারছে ও খুশি। এইটার জন্য ট্রফি হিসেবে ও কলিনের মাথার খুলির হাড্ডির অংশ ওর পকেটে রেখে দেয়। এরপরে তিনজন মিলে কলিনের বডিটাকে একটু টেনে একটু ভেতরের দিকে নিয়ে যায় এবং নিয়ে যাওয়ার পরে একটা শুকনা পাতা আবর্জনা এরকম একটা স্তূপের উপরে জাম্প করে ওরা আবার ডর্মে ফিরে আসে। ডর্মে ফিরে আসার আগে ওরা ঘাস টাস দিয়ে মুছে মুছে জুতা পরিষ্কার করার চেষ্টা করে, কারণ ওখানে ওদের জুতায় ব্লাড লেগেছিল, প্লাস ময়লা লেগেছিল। সো পরিষ্কার টরিষ্কার করে ওরা আবার ডর্মে ফিরে আসে। এসে ওরা আবার খাতায় সাইন করে যার যার মতো শেষেই ভেতরে চলে যায়। এরপরে ক্রিস্টা সরাসরি যায় কলিনের একটা ফ্রেন্ড তার রুমে। যাওয়ার পরে সে মানে পরবর্তীতে জানা যায় কলিনের ওই ফ্রেন্ডের মতে ক্রিস্টা এমনিতে যখন কলিনের ওই ফ্রেন্ডের সাথে কথা বলতে যেত অলওয়েজ খুব রাগ দেখাইতো, এরকম বলতো যে আমার মাঝে মাঝে মনে হয় আমি কলিনকে মেরে ফেলি, ও কেন আমার বয়ফ্রেন্ডের সাথে কথা বলবে, মানে এরকম কথাবার্তা বলতো। বাট ওই দিন নাকি কলিনের ফ্রেন্ডের রুমে যাওয়ার পরে ক্রিস্টা খুবই খুশি ছিল। ও জাস্ট নিজে নিজে হাসছিল এবং কলিনের ফ্রেন্ডের রুমের মধ্যে ও জাস্ট ঘুরে ঘুরে নাচতেছিল, গুনগুন করে গান গাচ্ছিল। এবং একটা পর্যায়ে যে ও পকেট থেকে ওই কলিনের মাথার ওই হাড্ডিটা বের করে দেখায় কলিনের ফ্রেন্ডকে এবং বলে যে আমি কলিনকে এরকম মেরে ফেলছি। বাট এট দ্যাট মোমেন্ট কলিনের ফ্রেন্ড আসলে বিশ্বাস করে না ওর কথা, বিশ্বাস না করারই কথা। কেউ তো ইমেজিন করতে পারে না যে এরকম কিছু আসলেই হইতে পারে। মানে আমরা তো কতই রাগ হয়, রাগ হইলে আমরা বলি যে একদম মেরে ফেলবো বা এরকম কিছু, বাট সত্যি সত্যি এরকম হইতে পারে এটা তো ইমাজিন করতে পারে না কেউ। সো কলিনের ফ্রেন্ড তখন আসলে বিশ্বাস করে নাই। এরপর ক্রিস্টার রুমে চলে যায়। বাট ক্রিস্টা ওই দিন খুবই খুশি ছিল, খুবই এক্সাইটেড ছিল যে ও ফাইনালি এই কাজটা করতে পারছে। ওরা যখন আর কি কলিনকে মারা শেষ করে ডর্মে ফিরে আসে তখন বাজে রাত 10টা সামথিং। এরপরে পরের দিন আর্লি মর্নিং মানে খুব ভোরের কথা, একটা কাপল ইউনিভার্সিটির ওই এরিয়ায় মর্নিং ওয়াক করতে যায় বা জগিং করতে যায়, যাই বলি না কেন। যাওয়ার পরে ওখানে তারা কলিনের বডি ডিসকভার করে। প্রথমত ওরা ভাবে যে হয়তো কোনো পশু বা কিছু একটা হয়তো মরে পড়ে আছে। বাট তারপরে তারা যখন কাছে যায় তখন তারা কলিনের বডি ডিসকভার করে এবং তারপর তো ইমিডিয়েটলি পুলিশকে খবর দেয়। পুলিশকে খবর দেওয়ার পরে পুলিশ আসে। পুলিশ এসে দেখে যে কলিনের হাফ নেকেড বডি, যার বডিতে বিভিন্ন জায়গায় অনেকগুলো ছুরি দিয়ে আর কি স্ট্যাবিং এর দাগ, গলা এভাবে জাস্ট পোঁচ দিয়ে দিয়ে আর কি কাটা হয়েছে এবং মাথাটা একেবারে কি বলবো থ্যাতলানো অবস্থায় এবং মাথার একটা অংশের খুলির কিছুটা অংশ মিসিং, মানে চারপাশে খুঁজে ওরা ওটা খুঁজে পায় নাই। প্লাস আরেকটা উইয়ার্ড জিনিস তারা আবিষ্কার করে যে কলিনের চেস্টের যে এইখানটার জায়গা, এখানে একটা পেন্টাগন বা স্টার শেপের একটা চিহ্ন আঁকা, যেটা কিনা প্রথমে যখন বলছিলাম টেডেরালের কথা, টেডেরাল যেই টাইপের লকেট পরতো গলায়, যেটা কিনা ওর ওই যে কাল্টের চিহ্ন বা সিম্বল আমরা বলতে পারি, সেই চিহ্নটা কলিনের এখানে আঁকা হয়েছে। এরপরে যেহেতু ওই জায়গাটা থেকে জব কর্পস খুব বেশি দূরে ছিল না, উইদিন জাস্ট 36 আওয়ার্স পুলিশ আসলে যারা এই কাজটা করছে তাদের সবাইকে অ্যারেস্ট করতে পারে এবং খুব শর্ট টাইমের মধ্যে পুলিশ আসলে আইডেন্টিফাই করতে পারে যে এই বডিটা কার, কলিনের বা কারা আর কি এসবের সাথে জড়িত। কারণ ওরা যখন এরকম, যেটা বলছিলাম যে জব কর্পস এর ওই ডর্ম খুব কাছাকাছি, সো যখন খোঁজ করতে যায় তখন প্রথমত ওখানে যে তারা জানতে পারে যে এরকম গতকাল রাতে মানে সন্ধ্যার পরে 4 জন ডর্ম থেকে বের হয়েছিল কিন্তু রাতে ফিরে আসছে 3 জন। তার মধ্যে একজন ফিরে নাই আর, সে মিসিং, যে কিনা কলিন, যার বডি কিনা পাওয়া গেছে ওখানে। এবং
কলিন কাদের সাথে বাইরে গেছিল এটা তো সবাই জানে। ইভেন যখন অথরিটির সাথে কথা বলা হয় এবং ওখানে আরো যারা স্টুডেন্ট ছিল তাদের সাথে কথা বলা হয়, তখন তো একটা পর্যায়ে যে কলিনের যে ফ্রেন্ড সে পুলিশকে জানায় যে এরকম গত রাতে ক্রিস্টা তার রুমে আসছিল এবং সে বলছে এরকম যে আমি কলিনকে মেরে ফেলছি, এবং তার স্কালের যে অংশ পকেট থেকে বের করে দেখাইছে এবং জানায় যে ক্রিস্টা খুব খুশি ছিল, সে মানে কিছু একটা অ্যাচিভ করে ফেলছে এরকম হ্যাপি ছিল। প্লাস আরো জানায় যে 11 তারিখ মানে যেদিন কলিনকে মারা হয়েছে তার আগের দিন ক্রিস্টা কলিনের ওই ফ্রেন্ডের কাছে আরকি আসছিল কথা বলতে। ঐদিন সে ওরকম বলতেছিল যে, "ইউ নো হোয়াট? আজকে আমি খুব কি বলবো? মিন টাইপের ফিল করতেছি এবং আমার মনে হচ্ছে আমি কলিনকে মেরে ফেলি।" তো এসব কথাবার্তা আরকি আগেই ক্রিস্টা কলিনের ফ্রেন্ডকে বলছে। বাট কলিনের ফ্রেন্ড বলে যে, "আমি আসলে পাত্তা দিই নাই বা ভাবি নাই এরকম কিছু হবে।" তো সবকিছু জানাশোনার পরে আসলে ওদের ৩ জনকে মানে ক্রিস্টা, টেডেরেল এবং শ্যাডোওয়ালা ৩ জনকেই অ্যারেস্ট করা হয় ডর্ম থেকে, এবং অ্যারেস্ট করার পরে ওদেরকে আরকি নিয়ে যাওয়া হয়। এরপর যখন জিজ্ঞাসাবাদ শুরু হয়, ক্রিস্টা ওয়াজ ভেরি হ্যাপি যে ও কলিনকে মারতে পারছে। পুলিশ ওকে ধরে নিয়ে গেছে, ওকে জিজ্ঞাসাবাদ করতেছে। সেসবে ওর কিছু আসে যায় না। শি ওয়াজ জাস্ট হ্যাপি যে ও আরকি ওর যা টার্গেট ছিল সেটা পূরণ করতে পারছে, বা ও ইটস লাইক ও কলিনকে শাস্তি দিতে পারছে বা শিক্ষা দিতে পারছে একটা এরকম একটা অবস্থা। ও একেবারে সবকিছু স্বীকার করে নাই খুব সহজে এবং বলে যে হ্যাঁ আমি করছি, এভাবে করছি, এভাবে করছি, সব ডিটেইলে বলে। ইভেন ওই যে যেটা বলতেছিলাম যে কলিন বারবার উঠে দৌড় মারতেছিল, নিজেকে বাঁচানোর চেষ্টা করতেছিল। যখন কলিন রিকোয়েস্ট করতেছিল যে আমাকে ছেড়ে দাও, ক্রিস্টা তখন ওকে বলছিল যে ইউ নো হোয়াট, যখন তুমি কাউকে মারার চেষ্টা করো এবং সে কথা বলতে থাকে তখন ওইটা আরো বিরক্তিকর হয়ে যায়, মানে কাজটা টাফ হয়ে যায় ওই সময়। এইসব কথাবার্তা আরকি পুলিশের জিজ্ঞাসাবাদের সময় এবং পরবর্তীতে যখন বিভিন্ন মিডিয়াতে ওকে প্রশ্ন করা শুরু করে মিডিয়ার লোকজন থানায় যেয়ে, তখন ও আসলে এগুলা জানায় এবং খুবই ডিটেইলে জানায় যে ও কেন করছে, কিভাবে করছে। ইভেন ও এরকম বলতে থাকে যে ও আসলে গিল্টি না বা গিল্টি ফিল করছে না, কারণ ও আরকি জাস্ট রেহালকে হারাতে চায়নি, এজন্য ও করছে। এরপরে মানে আর কিছু প্রমাণ করার তো কোনো দরকারই থাকে না, এবং ক্রিস্টার কাছ থেকে অলরেডি ওই কলিনের মাথার খুলির অংশ পাওয়া যায়, সো সবকিছু এমনিতেই প্রুফড অবস্থায় ছিল। তারপরে ক্রিস্টাই জানায় যে আর যে ২ জন ক্রিস্টার সাথে ছিল কলিনকে মারার সময়, মানে টেডেরাল আর হচ্ছে শ্যাডোলা। শ্যাডোলার এখানে তেমন কোনো মানে এক্টিভিটিজ এর মধ্যে শ্যাডোলা জড়িত ছিল না। ও জাস্ট দাঁড়ায়, দাঁড়ায় দেখতেছিল মেক্সিমাম টাইম, এবং যখন আরকি কলিনকে মেরে ফেলা হয় তারপরে যখন বডিটা টেনে নিয়ে যাওয়া হচ্ছিল তখন শ্যাডোলা হেল্প করছে। আর এই বাদে সবকিছু মেইনলি ক্রিস্টাই করছে। আর এই বাদে হচ্ছে টেডেরাল যেটা করছে সেটা হচ্ছে যে ওই যে কয়েকবার যখন কলিন উঠে দৌড় মারতে গেছে তখন ক্রিস্টের সাথে ওকে ধরে নিয়ে আসতে হেল্প করছে। প্লাস যখন ফাইনালি ক্রিস্টা আরকি পাথর দিয়ে কলিনের মাথা আরকি থেতলায় দিয়ে মেরে ফেলে, তারপরে ক্রিস্টা ওর কাছে যেই নাইফটা ছিল সেটা টেডেরালকে দিয়ে দেয়। টেডেরাল তখন যেটা করে ওর গলায় যেই পেন্টাগনের লকেট থাকতো ওরকম একটা সেম সিম্বল ও হচ্ছে কলিনের বুকের এখানে আরকি এঁকে দেয়। এটাই হচ্ছে ফেডারেলের আরকি এসব কিছুর মধ্যে ফাংশন আরকি। যেহেতু সবকিছু প্রুভড অলরেডি এবং স্বীকার করছে ক্রিস্টা, তারপরে খুবই আরকি অল্প সময়ের মধ্যে ফাইনাল জাজমেন্ট এর ডে চলে আসে এবং ১৯৯৬ সালের মার্চের ২২ তারিখে ক্রিস্টাকে লাইফ সেন্টেন্স শোনানো হয়। তখনকার নিয়ম অনুযায়ী যেই ওয়েতে আমাদের তো মানে ফাঁসি দেওয়া। ওদের যেই সিস্টেম ছিল, যে সিস্টেমে আরকি আ মোস্ট প্রবাবলি ফাঁসি দেওয়ার সিস্টেম ছিল না। অন্য কোনভাবে আরকি ওর লাইফ শেষ করে ফেলা হবে এরকম কিছু একটা। তো ওইভাবে আরকি ক্রিস্টাকে আ লাইফ সেন্টেন্স শোনানো হয়। আর সাথে যে ২ জন ছিল টেডেরালকে ফাঁসি দেওয়া ফাঁসি মানে লাইফ সেন্টেন্স শোনানো হয়নি। কারণ টেডেরাল যে মানে একেবারে নিজে হাতে মারছে কলিনকে বা খুন করছে বিষয়টা এরকম ছিল না। টেডেরালের কথাবার্তা শুনে বা ক্রিস্টার কথাবার্তা শুনে বা সবকিছু বিবেচনা করে জাজের মনে হয়েছে যে টেডেরালকে লাইফ সেন্টেন্স শোনানো হবে না। ওকে জাস্ট লাইফ ইমপ্রিজনমেন্ট দেওয়া হয়, মানে যাবজ্জীবন কারাদণ্ড, যেটা ছিল ২৫ বছর। তবে মোস্ট প্রবাবলি একটা নির্দিষ্ট সময় পরে যেয়ে টেডেরাল হচ্ছে জামিনের জন্যে আবেদন করতে পারবে। আর শ্যাডোওয়ালার মানে অপরাধ সবচেয়ে কম হিসেবে ধরা হইছে এখানে। যেহেতু ও সরাসরি
কলিনকে মারে নাই, সাথে ছিল এবং কলিনকে মারার পর ওর বডি নিয়ে যাওয়ার জন্য হেল্প করছে, বাট যেহেতু সরাসরি মারে নাই সেহেতু ওকে আর কি সবচেয়ে কম শাস্তি দেওয়া হয়, যেটা হচ্ছে 6 বছরের জেল। এবার আসে হচ্ছে ক্রিস্টার কথায়। ক্রিস্টাকে তো লাইফ সেন্টেন্স শোনানো হয়, বাট কোনো না কোনো ওয়েতে ক্রিস্টার যেই ফাঁসি দেওয়ার দিন বা যাই বলি না কেন, এটা পিছাইতে থাকে। এর মধ্যে কিছু কারণ আছে। এক হচ্ছে ক্রিস্টা জাজের সামনে প্লাস বিভিন্ন জায়গায় বলতে শুরু করে যে হচ্ছে ওর তো আমরা মানে এতক্ষণ যে গল্প করছিলাম উই অলরেডি নো যে ওর একদম জন্মের আগে থেকে শুরু করে আপব্রিঙ্গিং মোটেও ভালো ছিল না। ও হচ্ছে ছোটবেলা থেকে জাস্ট অ্যাবিউজ হয়েছে মানুষের কাছে। প্লাস ওর ওর মা যে ওর পেটে থাকাকালীন যে এক্সেসিভ অ্যালকোহল ড্রাগস নিত, যেটার কারণে ওর ব্রেইনে প্রবলেম ছিল। প্লাস আরো একটা জিনিস মেনশন করে যে অনেক ছোট বয়সে থেকে ওর সিজার বা খিঁচুনি বা মৃগী রোগ যাই বলি না কেন সেটার সমস্যা শুরু হয়, যেটার কোনোদিন প্রপার ট্রিটমেন্ট করে নাই ওর মা বা কেউই। প্লাস এরকম অনেক সমস্যার কারণে ক্রিস্টা এবং ওর যেই হচ্ছে লয়াররা থাকে তারা দাবি করতে থাকে যে ও আসলে মেন্টালি স্টেবল না, যে কারণে এরকম একটা কাজ করতে পারছে বা করে ফেলছে। এবং ক্রিস্টা তো বয়সে অনেক ছোটই ছিল, 18 বছর বয়স মাত্র, প্লাস অ্যাবনর্মাল একটা এনভায়রনমেন্টে বড় হওয়ার কারণে ও আসলে জানে না কি করতে হবে বা কি করতে হয়। প্লাস ওই এট দ্যাট মোমেন্ট যখন ও কাজটা করছে ও আসলে ওর সেন্সাই ছিল না, এরকম অনেক রকম এক্সপ্লেনেশন দিয়ে আর কি পিছাইতে থাকে বা প্রুফ করার চেষ্টা করতে থাকে যে ক্রিস্টা আসলে স্কিজোফ্রেনিয়া রোগী বা ওর আসলে মানসিক রোগী বা ওর মাথা ঠিক নাই, এরকম করতে আর কি পিছাইতে থাকে। ইভেন এরকম করতে ক্রিস্টারও আস্তে আস্তে বয়স হইতে থাকে, বয়স বাড়তে থাকে। এরপরে ও হচ্ছে অলরেডি কাইন্ড অফ কি বলবো ফেমাসই হয়ে যায়। ওকে ইন্টারভিউ নিতে মিডিয়া থেকে অনেক লোকজন যোগাযোগ করে। মিডিয়াতে ও ইন্টারভিউ দেওয়ার সময় ওর হিস্ট্রি বলতে থাকে, কিভাবে ও কষ্ট করে বড় হয়েছে, কিভাবে ও অ্যাবিউজড হয়েছে, কিভাবে। এবং ও এটাও বলতে থাকে সব জায়গায় যে আমি যেহেতু বয়স কম ছিল, ছোট ছিলাম, আমি আসলে নিজেও জানি না আমি কি করে ফেলছি। মানে যত রকম পজিটিভ কথাবার্তা বলতে থাকে। বাট অনেক চেষ্টা করা হয় এটা প্রমাণ করার জন্য যে ওর মাথা ঠিক নাই বা ও পাগল বা এরকম কিছু, কিন্তু সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্ট যারা আছে না কেন, ডাক্তাররা অনেক বিচার বিবেচনা করে এটা বলে যে ক্রিস্টার মানে আপব্রিঙ্গিং ভালো ছিল না। ওর জন্মের সময় থেকে ওর ব্রেনে একটা প্রবলেম ছিল, ঠিক আছে, বাট ক্রিস্টা যেভাবে কলিনকে মারছে এই সময়টাতে ওর ব্রেইন আসলে টোটালি একদম ঠান্ডা ছিল। এমন না যে ও বুঝতে পারতেছে না ও কি করে ফেলতেছে বা এরকম কিছু। ও সব জেনে শুনে বুঝে কাজটা করছে। এবং এরপরে পরবর্তীতে যতবার ও এটা নিয়ে কথা বলে, ও আসলে একদম ঠান্ডা মাথায় কথা বলে। এমন না যে ও কিছু বোঝে না বা কিছু এখনো বুঝতেছে না যে ও কি করছে। ও জানে ও কি করছে, ও স্বেচ্ছায় করছে এবং এখন পর্যন্ত ও আসলে ওইভাবে গিল্টি ফিল করে না কাজটার জন্য। ও জাস্টিফাই করার চেষ্টা করে যে হ্যাঁ আমি ভুল করে ফেলছি বা আমি তো ছোট ছিলাম এই জন্য কাজটা করে ফেলছি। বাট আসলে মানে কাজটা যে কতখানি ভারী বা কতটা ডিপ, ও আসলে এটা ডিপ মনে করে না। এত বড় অপরাধ যে ও করছে এটাও মানে মনে করে না বা এরকম কিছু। ইভেন ক্রিস্টাকে যেই জেলে রাখা হয় যাদের সাথে 2001 সালের দিকে এসে ক্রিস্টা হচ্ছে ওর সেলমেট যে ছিল জেলের মধ্যে তাকে মার্ডার করার চেষ্টা করে। অনেক কষ্টে তাকে বাঁচানো হয় আরকি ক্রিস্টার হাত থেকে। ইভেন ক্রিস্টার আশেপাশে জেলের মধ্যে যারাই থাকতো না কেন, ক্রিস্টার সাথে কথা বলতো না কেন, ও এই জিনিসটাকে এসে গল্প করতো যে আমি কিভাবে কলিনকে মারছি। ও আমার বয়ফ্রেন্ডের দিকে যদি মানে নিয়ে এত দূরে তাকাইতে চাইছে এইজন্য আমি ওকে শেষ করে দিছি ব্লা ব্লা এরকম। মানে ওর হচ্ছে আমি বাই দ্য ওয়ে তোমরা নাম দিয়ে সার্চ করলে ওর সম্পর্কে ডিটেইল খুঁজে পাবা। ওর ইন্টারভিউ যেগুলো আছে সেগুলোও দেখতে পাবা। এবং দেখলে বুঝতে পারবা যে হচ্ছে কেন আমি বলছি বা কেন সবাই বলে যে ক্রিস্টা যা করছে এমন না যে ও না বুঝে করে ফেলছে বা ওকে কোনো অংশেই ওর এটাকে জাস্টিফাই করা যাবে না আরকি। তারপরেও কিভাবে ক্রিস্টার এই যে ফাঁসি দেওয়া হোক বা যাই হোক না কেন এই দিনটা পিছাইতে এখন পর্যন্ত এটা ঝুলে আছে। স্টিল নাও ইটস 2024। ক্রিস্টাকে ডেথ সেন্টেন্স শোনানো হয় 1996 সালে। ইয়া আল্লাহ! মানে 96 সালে যাকে ডেথ সেন্টেন্স শোনানো হয় সে এখনো বেঁচে আছে, বহাল তবিয়তে আছে, জেলের মধ্যেই আছে। এখনো এমন না যে ওকে যে ডেথ সেন্টেন্স বা ওর লাইফ যে নিয়ে নেওয়া হবে, এমন না যে এটা চেঞ্জ হয়ে গেছে। এটাকে লাইফ ইমপ্রিজনমেন্ট করে দেওয়া হয়েছে, বিষয়টা এরকম না। বাট এখনো ও জেলের মধ্যে ওভাবেই আছে। এখনো না ওকে ফাঁসি দেওয়া হচ্ছে, না ওকে ছেড়ে দেওয়া হচ্ছে। ইন দ্য মিন টাইম ক্রিস্টা যেহেতু এখন অনেক বয়স হয়ে গেছে, ক্রিস্টা নাকি জেলের মধ্যে
কাউন্সিলর হিসেবে কাজ করে, ঠিক আছে? যে কাউন্সিলর অ্যাজ ইন এই যে যারা অল্প বয়সী ক্রিমিনালস আছে তাদেরকে কাউন্সিল করা, যে লাইফ এর পরে এখান থেকে বের হওয়ার পরে কিভাবে ভালো করতে হবে, বা তোমরা যে একটা ভুল করে ফেলছো এখন এটা যে ট্রমা দিতে থাকবে তোমাকে সবসময়, কিভাবে এখান থেকে বেরোতে হবে। মানে খুবই সমাজসেবামূলক কাজ, এবং অনেক এখন মানে রিসেন্ট ইন্টারভিউ যদি তোমরা দেখো ক্রিস্টার অনেক ভালো ভালো কথাবার্তা দেখতে পাবা। একটা ভিডিও আছে যেদিন ওকে ডেথ সেন্টেন্স শোনানো হয়, সেই ভিডিওটা দেখে আমারও খুব খারাপ লাগছিল। কারণ ওকে যখন জাজ বলে যে এরকম তোমাকে আর কি, তুমি যা করছো তার জন্য তোমাকে এরকম ফাঁসি দেওয়া হবে আর হোয়াটএভার, তখন ও খুব চিল্লায় কান্নাকাটি করতে থাকে এবং পেছন ফিরে ওর মাকে বারবার ডাকতে থাকে যে মাম, আই ওয়ান্না হাগ ইউ, আই ওয়ান্না হাগ ইউ। মানে ও একবার ওর মাকে জাস্ট জড়ায় ধরতে চায়, বারবার এরকম চিল্লাতে থাকে, বাট ওটা করতে দেওয়া হয় না, ওকে নিয়ে চলে যাওয়া হয়। এটা দেখে আমারও খুব ইমোশনাল লাগছিল, সবারই ইমোশনাল লাগছিল। বাট এর পরে, এর ঠিক পরে ওর আবার যেই কথাবার্তা, যেই চালচলন, সেটা দেখে সবার ইমোশন আবার হাওয়া হয়ে গেছিল। কারণ সবাই বুঝতে পারছিল যে মানে ওর মাথার মধ্যে কি বলবো, ওই যে ওর যে বয়ফ্রেন্ড টেডেরাল, টেডেরাল যেই ডেভিল ওরশিপ এর সাথে জড়িত ছিল, মানে ওর মাথার মধ্যে পুরাই কি বলবো, ও ডেভিলের চেয়েও খুব উইয়ার্ড লেভেলের চিন্তা ভাবনা অলওয়েজ ঘুরপাক করে। যাই হোক, তোমরা হচ্ছে ওর নাম দিয়ে সার্চ করলে সবই দেখতে পাবা, অনেক ইন্টারভিউস আছে, সবই জানতে পারবা। সো ফাইনালি ইয়েস, এখনো ক্রিস্টা বেঁচে আছে এবং জেলেই আছে, এবং এখন ওই যে সমাজসেবামূলক কাজ করতেছে জেলের মধ্যে বসে সে, এবং আশা করছে যে এরপর ও জেল থেকে হয়তো খুব তাড়াতাড়ি ছাড়া পেয়ে যাবে, বের হয়ে ও আরো অনেক ভালো ভালো কাজ করবে, ব্লা ব্লা। এদিকে কলিনের মা, তার তো অনেক বয়স হয়ে গিয়েছিল এবং উনি মারা গেছেন। তবে মরার আগ পর্যন্ত তার যে লাস্ট ইন্টারভিউ, সে বারবার এটা বলে গেছে যে আমি যদি মরার আগে অ্যাটলিস্ট দেখে যেতে পারতাম যে ক্রিস্টার ফাঁসি হচ্ছে, তাহলে আমি জাস্ট শান্তি পেয়ে মরতে পারতাম। এই বাদে আমি আমি হয়তো তার আগেই মরে যাব, আমার মেয়ে হয়তো কখনোই জাস্টিস পাবে না, আমি হয়তো মরে যাব কিন্তু আমি মরে কোনোদিন শান্তি পাবো না, মানে এরকম। যাই হোক, এই ছিল আজকের স্টোরি আমার। যখন আমি ক্রিস্টার আপব্রিঙ্গিং নিয়ে জানতেছিলাম, প্লাস যখন ওকে ডেথ সেন্টেন্স শোনানো হয়, ও যেভাবে কান্নাকাটি করতেছিল, বাই দ্য ওয়ে ক্রিস্টার মা পরবর্তীতে স্বীকার করে একসময় যে আই ওয়াজ এ টেরিবল মম, আমি খুবই খারাপ মা ছিলাম, যেই জন্য আমার মেয়ের সাথে এরকম হয়েছে, যেই জন্য আমার মেয়ে এরকম করতে পারছে, ব্লা ব্লা। বাট এসব বলে তার কোনো লাভ নেই। যাই হোক, তো কি জানি বলতেছিলাম, ও যখন তখন আর কি ক্রিস্টার জন্য আমার খারাপ লাগছিল। বাট এরপরে ক্রিস্টা যখন এই ক্রাইমটা করছে, করার পর থেকে ও যেই আচরণ করা শুরু করছে এবং যা যা করছে, যেভাবে কথা বলছে, এইটা দেখার পরে আমার আসলে আর আগের ওই ইমোশনাল কাজ করে নাই ওর প্রতি। তোমরা জানাতে ভুলো না যে তোমাদের কেমন ইমোশন কাজ করেছে ক্রিস্টার প্রতি, এবং অবশ্যই সার্চ করে দেখে এসো ক্রিস্টার বর্তমান অবস্থা। কমেন্টে জানাতে ভুলো না অবশ্যই যে কেমন লাগলো, এবং যারা এখন পর্যন্ত দেখছো বাট সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। তোমরা যখন কমেন্টস করে জানাও কেমন লাগছে, তখন আমার মোটিভেশন আসে। লিটারালি মানে আমি আজকে চিন্তা করছিলাম না যে আমি ভিডিও করব, বাট গত রাতে আমি যে ভিডিওটা আপলোড দিয়েছিলাম, সেই ভিডিও আপলোড দেওয়ার পরে একটা অনেক বড় কমেন্ট এসছে। যে কমেন্ট করেছো তাকে অনেক ধন্যবাদ, হয়তো বুঝতেই পারছো। তো কমেন্টটা দেখার পরে না, আমি ঘুম থেকে উঠছি সকালে, উঠে দেখছি, দেখার পরে আমার খুব ভালো লাগছে, এবং অবশ্যই হয়তো তোমরা বুঝতেই পেরেছো আমি খুবই ডাউন ফিল করছিলাম। ভিডিওটা আরো আগে রেকর্ড করা, আমি ভাবি নাই যে আমি আদৌ কোনদিন আপলোড দিব কিনা, বাট দিয়ে দিচ্ছি কালকে। বাট ঘুম থেকে ওঠার পর যখন আমি কমেন্টটা দেখছি, এত বড় একটা কমেন্ট, আমার খুবই ভালো লাগছে, এবং জাস্ট বিকজ অফ দ্যাট কমেন্ট আমি আজকে রেকর্ড করতে বসছি আজকেই। থ্যাঙ্কস ফর দ্যাট কমেন্ট। মানে এইভাবেই ম্যাজিক্যালি কাজ করে, যখন তোমরা ভালো রেসপন্স করো তখন আমার জাস্ট ঠাস করে মনে হয় যে হ্যাঁ, আমি কেন করছি না, আমি কেন মন খারাপ করছি, বা আমি কেন ভিডিও বানানোটা, যেটা আমি পছন্দ করি, যে আমি কথা বলতেছি, এতগুলো মানুষ শুনতেছে, পছন্দ করছে, আমি সেই জিনিসটা অ্যাটলিস্ট কেন কন্টিনিউ করছি না। সো ইয়েস, যারা এভাবে সাপোর্ট করছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের কোনো ভিডিওতে। টিল দেন, বাই।